বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং তার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক এবং সেই সঙ্গে ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক যে বাস্তবতা সেসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব অ্যাম্বাসাডর তৌহিদ হোসেন এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার তৌহিদ হোসেন, একজন ডিপ্লোম্যাট হিসেবে আপনার কাছ থেকে আমার জিজ্ঞাসা, বা আপনি ফরেন অফিসে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন, আজকের সময়টাতে ভূ রাজনীতি ভূ অর্থনীতি এই বাস্তবতা অনুধাবন করা রাষ্ট্র পরিচালনা করা ছাড়া রাষ্ট্র পরিচালনা একেবারেই অসম্ভব বলে অনেকে মনে করেন। সো আমি এটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব আসলে এই পরিস্থিতি অনুধাবনে কতটা সক্ষম, যারা ক্ষমতায় আছেন কিংবা ক্ষমতার বাইরে যারা আছেন, বা এখন যে ট্র্যাজেক্টরির মধ্যে আছে বাংলাদেশ দাঁড়িয়ে? এটা খুব সোজা উত্তর দেওয়া কঠিন। এটা একটু বিষয়টা তো একটু জটিল। ভূরাজনীতি বোঝেন না এটা আমি মনে করি না, কারণ এটা আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু টাচ করে। আমরা যখন যে কোনো একটা সিদ্ধান্ত নিতে যাই তখন এটার বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে, আমি অভ্যন্তরীণ বিষয়ে বলছি না, আন্তর্জাতিক ক্ষেত্রে যখনই রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্ত নিতে যান অবশ্যই তারা চিন্তা করেন যে এটার যে আঞ্চলিক পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে এটা কতটুকু সঠিক হচ্ছে, অথবা এটা আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হবে কিনা এই সিদ্ধান্তের মাধ্যমে। কাজে তারা অবশ্যই বোঝেন। তবে একটা জিনিস আমার মাঝে মাঝে মনে হয় যেটা, সেটা হলো যে এটা তো বিশুদ্ধ বিজ্ঞান না। কাজেই দ্বিমত থাকবেই মানুষের মাঝে, যে একই সিদ্ধান্ত বিভিন্নজন সেটার র্যামিফিকেশনস বিভিন্ন রকম ভাবতে পারেন। এটা গেলে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অনেক সময় বিবেচনা করতে হয় যে যে বিভিন্ন যে কনফ্লিক্টিং ফোর্স আছে পৃথিবীতে এবং তার যে সংঘাতের প্রকৃতি, তার মাঝে কোন দিকে আমি নিজেকে আইডেন্টিফাই করব, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যদি আমি কোনো একটা দিকে স্পষ্টভাবে যেতে না চাই, তাহলে আমি কিভাবে আমার যে একটা ব্যালেন্স সেটা মেনটেন করে সিদ্ধান্তটা নিতে পারবো, এটা হলো আসলে বিবেচনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই আবার কিন্তু প্রশ্ন আছে যে স্বার্থটাকে আপনি কিভাবে দেখেন। আমি সেই প্রশ্নটাই করতে চাইছিলাম যে দেশের স্বার্থ না কতটা ব্যক্তিগত বা গোষ্ঠীগত বা রিজিমের ইন্টারেস্টটা। দেখুন, একটি বিষয় আছে কি, বলা হয় এমনিতে খুব গথ হিসাবে বলা হয় যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু এটা আসলে অনেকটাই, আমি আমার অভিজ্ঞতা থেকে এবং অবজারভেশন থেকে যেটুকু দেখেছি, এটা অনেক ক্ষেত্রেই একটা আসলে কথার কথা। মানুষ সব কিছুর পরেও তার নিজের স্বার্থ বিবেচনা করে, ব্যক্তি। এবং দেশের চেয়েও কিন্তু গোষ্ঠী স্বার্থ অনেক সময়ই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা যে কোনো সময়ই, প্রায় যে কোনো দেশেই। কারণ অনেকেই ভাবেন যে আমার এই দলের বা গোষ্ঠীর স্বার্থ যদি উদ্ধার না হয় তাইলে দেশেরও ক্ষতি হবে, এটা মনে করেন অনেকেই। কিন্তু সেটা হয়তো সবসময় সঠিক না। কিন্তু মানুষ কিন্তু ওই যে নিজেকে টিকিয়ে রাখার বা যে সেলফ প্রিজার্ভেশনের যে একটা প্রশ্ন আছে, এটা কিন্তু মানুষ সবসময় খুব গুরুত্ব দেয়। ক্ষেত্র বিশেষে তাতে করে দেশের স্বার্থ বিঘ্নিতও হতে পারে। কতগুলি এটা আপনার দেখলেই বোঝা যায় যে, ধরুন আমরা যদি মিয়ানমারের সাথে নেগোশিয়েট করতাম সমুদ্রসীমা নিয়ে 18 বছর গ্যাপ না দিয়ে, আমি মোটামুটি নিশ্চিত যে আমরা যা পেয়েছি তার থেকে বেটার পেতাম। কারণ মিয়ানমার কিন্তু এগোচ্ছিল সেদিকে। তার একটা ফ্রেন্ডশিপ লাইন আমরা প্রপোজ করেছিলাম, অ্যাকসেপ্ট করেছিলাম, আমরা কিন্তু তার থেকে অনেক কম পেয়েছি আলটিমেটলি। যদিও একটা হাইপ সৃষ্টি করা হয়েছে যে আমরা ইয়ে করেছি। এটা কেন করা হয়নি? কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় এসে যায়। আমাদের রাজনীতি এমন একটা সংঘাতময় পরিবেশে আছে যে যে কেউ, এমনকি দেশের স্বার্থেও যদি কিছু করেন, সেটার মধ্যে কিন্তু খুঁত তো থাকবেই। সেই খুঁত কিন্তু খুঁজে বের করবেন অন্য পক্ষ এবং দোষারোপ করবেন যে দেশ তো বিক্রি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের সিচুয়েশন দাঁড়ায়। সেই সিচুয়েশন সব চিন্তা করেই কিন্তু সিদ্ধান্ত নেয়। এবং অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু আন্তর্জাতিক
সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ইন দ্য লং রান প্রত্যেকে ক্ষমতায় থাকতে চায়, প্রত্যেক দল তাদের তো লক্ষ্য হচ্ছে ক্ষমতা যাওয়া এবং ক্ষমতা থাকা। সেটা করতে গিয়ে অনেক সময় তারা কিন্তু সবসময় যে শুধু দেশের সাথে তারা দেখবেন তা না, তাদের গোষ্ঠীর সাথেও তারা দেখবেন। জি, আমি আবার আসছি আপনার কাছে। মিস্টার জহিরুদ্দিন স্বপন, একটু আপনার কাছে আমরা শুনতে চাই যে আপনার দল বা আপনাদের যে মিত্ররা আছে তারা বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাকে কিভাবে দেখেন এবং আপনারা কি মনে করেন কি হওয়া উচিত। সরকারের দিক থেকে কতগুলো দিক আছে, রাষ্ট্র পরিচালনার বাস্তবতা তো বিরোধী দলের মতো একই রকম বাস্তবতা না, এবং তারা গত কয়েক বছর ধরে ভারত চীনের মধ্যে এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলবার চেষ্টা করেছে বলে একটা ধারণা। পশ্চিমের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখতে চেয়েছে, আবার একই সঙ্গে আমরা তাদের সঙ্গে খানিকটা শীতল সম্পর্ক দেখছি। সার্ক নিয়ে বাংলাদেশ কিছু বলছে না, কিন্তু আবার সার্ক শক্তিশালী করবার ব্যাপারে বা অ্যাক্টিভ করবার ব্যাপারে কোনো ভূমিকা বাংলাদেশের দেখা যায় না। ব্রিক্সে বাংলাদেশ যোগ দিতে চায়, সেটা হয়ে উঠছে না। কেউ মনে করেন, কেউ চায় বাংলাদেশ কোয়াডের অন্তর্ভুক্ত হোক, সেই বিষয়ে বাংলাদেশের কোনো বক্তব্য নেই। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয়ে কেউ মনে করেন সেখানে বাংলাদেশের আরও জোরালো অংশগ্রহণ থাকা দরকার। বাংলাদেশ আবার সেটা একটা ইন্দো প্যাসিফিক আউটলুক দিয়েই তার মতো করে একটা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে। সরকারের দিকে এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাই। আপনারা কিভাবে দেখেন? একটা জিনিস তো খুব পরিষ্কার যে সর্বশেষ যে ভারত সফরের মধ্য দিয়ে যে চুক্তি হলো, যদিও এটা নিয়েও একটু ঘোলাটে করা হয়েছে যে এটা কি সমঝোতা স্মারক নাকি চুক্তি। যদিও আগামী মাস থেকেই রেল করিডোরের ব্যবহারের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে যে ব্যবহার করার আগে যা যা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তা হয়ে গিয়েছে। ফলে এটাকে সমঝোতা স্মারক যে অন্তত না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সেটা সমঝোতা চুক্তি হোক আর অন্য যে চুক্তি হোক, কারণ আগামী মাস থেকেই ভারতের রেল ব্যবস্থার সংযুক্তি হবে এবং তারা এটা এক্সটেনশন অফ ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম এবং অন্যান্য চুক্তির যে বিষয়গুলি এখানে সামনে এসেছে সবগুলির মধ্যে দিয়ে একটা জিনিস বোঝা গিয়েছে যে পুরো বাংলাদেশের আপনার নৌপথ, বাংলাদেশের বন্দর, বাংলাদেশের রেলপথ, বাংলাদেশের সড়কপথ, বাংলাদেশের সমুদ্র সীমানা, সমুদ্র সম্পদ এবং বাংলাদেশের আকাশ সীমা, সবটার মধ্যেই ভারতের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে সর্বশেষ আনুষ্ঠানিকভাবে এবারের সফরের মধ্য দিয়ে, এবারের চুক্তিগুলির মধ্য দিয়ে। ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের মিত্রের দায়িত্ব পালন করেছে। যদিও আত্মসমর্পণের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং শহীদের যে মর্যাদা সেইটা তাকে দেওয়া হয়নি, এমনকি সরকার প্রধানও এই বিষয়টিকে এবারের সংবাদ সম্মেলনে অস্বীকার করেছেন। মহান মুক্তিযুদ্ধকে কেবলমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধের মতো করে উনি হাজির করেছেন সংবাদ সম্মেলনে। ফলে এই বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু জাতিকে, দেশকে, বাংলাদেশকে, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে, চেতনাকে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের চেতনাকে, সার্বভৌমত্বের চেতনাকে যেভাবে ক্ষমতাসীন দল দেখেন সেভাবেই কিন্তু এই চুক্তিগুলি একের পর এক তারা করে চলছেন এবং সর্বশেষ চুক্তিতে তারা বাংলাদেশের সমস্ত স্থল, বন্দর, আকাশ সীমা, সমুদ্র সীমা সব কিছুকেই ব্যবহার করার একতরফা ক্ষমতা দিয়েছেন। যদিও ধীরে ধীরে আরও অনেক বেশি বেরিয়ে পড়বেন এবং তহিদ ভাই তো নিশ্চয়ই আমার চেয়ে আরও অনেক বেশি জানেন, বোঝেন, কারণ উনি বাংলাদেশের একজন খ্যাতিমান কূটনীতিক, পেশাদারী কূটনীতিক। ওনার বিভিন্ন জায়গায় কাজের অভিজ্ঞতা আছে। ভারতেও উনি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন। সো উনি আমার চেয়ে আরও অনেক বেশি ব্যাখ্যা করে বলতে পারবেন, বোঝাতে পারবেন। কিন্তু প্রতিটি চুক্তির মধ্যেই একটা জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না যে যেখানে ন্যূনতম কোনো জাতির স্বার্থ আছে। স্বার্থ তো নেই, বরঞ্চ এমনভাবে বিকিয়ে দেওয়া হলো যে এই বিকিয়ে দেওয়ার ফলে এটাকে যখন ভারত তার জায়গা থেকে বৈধভাবে বৈধতার অধিকার নিয়ে যখন প্রয়োগ করতে যাবেন, তখন যে সমস্ত সমস্যা, জটিলতা তৈরি হবে, সেই সমস্যা এবং জটিলতাকে আরও অনেক নানা দিকে মোড় নিতে পারে এবং আরও অনেক নানা খাতে মোড় নিতে পারে। ভূরাজনীতির বাস্তবতাতে আমাদের দেশ এমন এক জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যে ভারতের মতো একটা অপরিবর্তনীয় প্রতিবেশী যে পারমাণবিক শক্তির ক্ষমতা রাখে, উদীয়মান একটি আন্তর্জাতিক শক্তি হওয়ার চেষ্টা করছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ঢোকার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে
এবং যতটা না ভারতের ক্ষমতা তার চেয়ে তো বেশি ভারতের সরকার প্রধান বা ভারতের সরকারি দলের নেতৃবৃন্দরা এক ধরনের উগ্র জাতীয়তাবাদী ভাব ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেক সময় কূটনীতির সাধারণ বৈশিষ্ট্যের বাইরে চলে যাচ্ছে। অপরদিকে সেটা তো ভারতীয় জনগণ নির্বাচনের মধ্য দিয়ে অনেকে মনে করেন কিছুটা জবাব দিয়েছে যে এটা এখানে কাজ করবে না। হ্যাঁ, এই মুহূর্তে সর্বশেষ কিছুটা জবাব দিয়েছেন, কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু মূলত যে ধরে রেখেছেন যতগুলি ঘটনার কারণে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এরকম একটা ধারণা সাধারণ মানুষকে দেয়া গিয়েছে। হিন্দুত্ববাদের বিষয়ে যেমন একটা ধারণা দেয়া গিয়েছে, তেমনি বৈশ্বিক রাজনীতিতে ভারতের একটা উদীয়মান ক্ষমতাকে ফুলিয়ে ফাঁপিয়ে কিন্তু উপস্থাপন করতে পেরেছে ভারতের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী। আবার অপরদিকে চিকেন নেক থেকে যদি চীনের সীমান্তের দূরত্বকে আমরা মাপার চেষ্টা করি, 25-26 কিলোমিটার, ভাই আরো ভালো বলতে পারবেন। 25-26 কিলোমিটার, চীন আরেকটু দূরে, মানে নেপালের সাথে হলো, সরি নেপালের সঙ্গে না, আমি চিকেন নেকটার কথা বলছি। জি, নেপালের সঙ্গে। তো আর বাংলাদেশের সীমান্ত থেকে যদি আমি খুব নিকটতম চীনের সীমান্তটাকে দূরত্ব খুব বেশি না, কত হবে এটা আনুমানিক? 40, একটু বেশি হবে, 40-50 মতো হবে। তার মানে একদিকে আমার অপরিবর্তনীয় প্রতিবেশী হচ্ছেন ভারত, যা আমি একটু আগে বললাম, অপরদিকে মাত্র 50 কিলোমিটারের মধ্যেই আছে চীনের মতো এরকম একটি বৈশ্বিক শক্তি, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং ন্যাটোর মালিক যারা, তারা এই প্রধান শত্রু মনে করে। এই পরিমাণ উদীয়মান ক্ষমতাবান একটি অর্থনীতি এবং প্রতিরক্ষার শক্তি, বৈশ্বিক শক্তি, এবং অবশ্যই বিকাশমান যে তথ্য প্রযুক্তি, জ্ঞান, সার্ভিলেন্সের নতুন নতুন যে সমস্ত ক্ষমতা বেরিয়েছে, সেক্ষেত্রেও চীনের সেই শক্তি। ফলে বাংলাদেশের এই দুইটি রাষ্ট্রের কাছাকাছি হওয়া থাকার কারণে আমরা রাষ্ট্র হিসেবে যত ক্ষুদ্রই হই না কেন, এর জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা কিন্তু আমাদের ইচ্ছা নিরপেক্ষভাবেই পড়েছে। এবং ভারত এবং চীনের মতো রাষ্ট্র বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন, চিন্তা করবেন, এটাই কিন্তু স্বাভাবিক। এবং সেই বিবেচনাকে মাথায় রেখেই যদি আমরা আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে বজায় রাখতে চাই এবং এরকম একটা ক্ষুদ্র প্রতিবেশী হিসাবে এরকম একটা বৃহৎ বৃহৎ শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের দেশের রাজনীতিবিদদেরকে, কূটনীতিকদেরকে, রাষ্ট্রের প্রতিনিধিত্বকারীদেরকে আর অনেক বেশি সজাগ থাকার ব্যাপার। কিন্তু এই সরকার খুব সহজ সরল পথটা বেছে নিয়েছে, সেটি হচ্ছে যে কোনো একদিন শক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ করো এবং তার সকল ধরনের চাহিদাকে লাগাতারভাবে একতরফাভাবে পূরণ করতে থাকো এবং তারপর তার প্রশ্রয় থেকে ভূ রাজনীতির এই জটিলতার মধ্যে একটা নিরাপদ জায়গায় থাকো। অতএব প্রমাণ হয়ে গিয়েছে যে বাংলাদেশকে দেয়ার বিনিময়ে, বিকিয়ে দেওয়ার বিনিময়ে এই দল, ক্ষমতাসীন দল, কেবলমাত্র তার ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করতে চায়। এর মধ্যে বাংলাদেশের মানুষের স্বার্থ আমরা খুঁজে পাইনি। গতকাল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে দলের বক্তব্য উপস্থাপন করেছেন। বাট আমি আপনার কাছ থেকে এর পরে শুনতে আসবো যে এই যে আঞ্চলিক এক ধরনের বৈরিতা চীন এবং ভারতের মধ্যে, বৈশ্বিকভাবে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিযোগিতা, এই সব জায়গা এবং সবাই নিজেদের মতো করে বাংলাদেশকে কাছে টানতে চাইছে, বা আপনি তার অবস্থানগত গুরুত্বটা বলছিলেন, সেখানে আপনার দল, আপনাদের অবস্থান কি? আপনারা কিভাবে এটা মোকাবেলা করবেন? অনেকের ধারণা, গত কয়েক বছর ধরে আপনারা বলছেন বটে ভারতের কথা, কিন্তু ভারতের ব্যাপারে যেভাবে যতটা সরব হওয়া দরকার অনেক সময় বিএনপি সেটা হয়নি, এবং একটা পারসেপশন যেমন ক্ষমতায় থাকার জন্য ভারতকে দরকার, আওয়ামী লীগ সেভাবেই তার সঙ্গে সম্পর্কটা রাখছে, আবার বিএনপিও ক্ষমতায় যাওয়ার জন্যে অনেক কিছুতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, বা তারাও মনে করে, বিশ্বাস করে ভারত ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। এবং সেখানে আসলে এই পরিস্থিতিটা আপনারা কীভাবে হ্যান্ডেল করতে চান সেটা আমি আপনার কাছ থেকে শুনবো। তার আগে মিস্টার দাউদ হোসেন, আপনি 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 শুনছিলেন এবং কিছুটা বাংলাদেশ ভারত সম্পর্ক বা মিস্টার জহিরুদ্দিন স্বপনের ভাষায় বর্তমান রিজিমের ভারতের উপরে নির্ভরতা, কিংবা সর্বশেষ প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সমঝোতা স্মারক, যেটাকে ওনারা বলছেন যে সেই অর্থে এটাকে সমঝোতা স্মারক বলবার এখন কোনো সুযোগ নেই। ধন্যবাদ। দু তিনটা বিষয় তো আসলে খুব স্পষ্ট, যে সেটা হলো যে এটা ক্ষমতাসীন দলের নেতৃত্বের বিভিন্ন বক্তব্য থেকেই উঠে এসেছে যে তারা ভারতের উপর অনেকখানি নির্ভরশীল। এটা কিন্তু এমনকি ওনাদের কথা বলার প্রয়োজন নেই, সরকারি দলের অনেকের মুখ থেকে এই ধরনের কথা বেরিয়েছে। সেই বাক্যগুলি যদি আমরা অ্যানালাইজ করি তাহলে এটা খুব পরিষ্কার।
এবং খুব বড় দেশের পাশে তুলনামূলকভাবে ছোট দেশ, ক্ষুদ্র না কিন্তু আমাদের দেশ কিন্তু পপুলেশন যদি ধরেন আপনি বেশ বড় দেশ, শব্দ হিসেবে ক্ষুদ্রটা বোধ হয় না এটা ঠিক হবে না, বা খুব ছোট বলাও ঠিক হবে না, তুলনামূলকভাবে ছোট আমরা। আয়তনে ছোট বল, আয়তনে ছোট, এমনকি আয়তনে যদি এটা ইউরোপে হতো এই দেশটা, তাহলে আয়তনে খুব ছোট মনে করা হতো না। এই বিষয়ে একজন কূটনীতিক অবস্থানগত একটা সঠিক শব্দ কি আপনি ঠিক করে দিতে পারেন? এই সমস্যা আমরা প্রায় পড়ি। এটা তুলনামূলকভাবে ছোট, কম শক্তিশালী দেশ, তুলনামূলকভাবে এটা আমি বলি মাঝে মধ্যে। সেটা অর্থনৈতিক, সামরিক সব অর্থে। কিন্তু আপনি যদি অনেক কিছু ধরেন আমাদের অর্থনীতি খুব ছোট না, একটা তো তালিকার মধ্যে চলে আসে। আমাদের লোক সংখ্যা তো যথেষ্টই বেশি, মানব সম্পদ হয়ে উঠতে পারেনি, এটা আমাদের একটা ব্যর্থতা। এই ব্যর্থতা যদি আমরা ঢাকতে পারতাম, বা এই ব্যর্থতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারতাম, আসলে আমাদেরকে মোটামুটি একটা একেবারে মাঝারি শক্তি হিসাবে কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারতাম। এবং আসলে কিন্তু আমাদের মতো দেশের লক্ষ্য হওয়া উচিত একটা মাঝারি শক্তিতে পরিণত হওয়া। ঠিক যেরকম দুর্বল অবস্থায় আমরা আছি, সেটা তো আমরা চিরদিন নিশ্চয়ই থাকবো না। আমাদের লক্ষ্যটা হবে যে আমরা একটা মাঝারি, আমরা ভারতের মতো শক্তিশালী, চীনের মতো শক্তিশালী কোনোদিনই হবো না, যেটা সম্ভব না, কিন্তু আমরা মাঝারি শক্তিতে পরিণত হতে পারি। কতগুলি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু টেরাইন ডিফিকাল্ট, তারপরেও সুইজারল্যান্ড কিন্তু কেউ কখনো আক্রমণ করেনি। একটা জিনিস মনে রাখতে হবে, সুইজারল্যান্ডের অ্যাজ অফ টুডে সামরিক শক্তি কিন্তু খুব কম না। তার মানে যত ছোটই হোক আপনি তাকে দখল করতে পারবেন হয়তো, কিন্তু পারতে গেলে আপনাকেও যথেষ্ট মূল্য দিতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা হলো একটা। আরেকটা জিনিস আমি যেটা মাঝে মধ্যে উদাহরণ দিই, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম একটা ভয়ঙ্কর সংঘাত পর্তুগালের মতো ছোট দেশ কিন্তু কোনো পক্ষ নেয়নি। তারা নিউট্রালিটি বজায় রাখতে পেরেছে। সুইজারল্যান্ড তো পেরেছে, তো চিরদিনই নিউট্রাল, কিন্তু পর্তুগালের মতো দেশ কিন্তু তারা অনেক কিছু সাকাম করেছে। ঠিক আছে, তাদের একটা দ্বীপ ব্যবহার করতেছে ব্রিটিশরা জোর করেই প্রায়, সেটা তারা মেনে নিচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের নিউট্রালিটি বজায় রেখেছে। এমনকি এই নাৎসি জার্মানির সাথে তাদের পরিপূর্ণ ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল। তো আমি মনে করি যে এগুলি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। পৌঁছানোর চেষ্টার আমি যেটা সবসময় বলি, মূল জিনিস হচ্ছে যে মানব সম্পদ উন্নয়ন। আমাদের লেখাপড়ার খুব খারাপ অবস্থা, লেখাপড়ার অবস্থাটাকে যদি আমরা ভালো করতে পারতাম, মানুষ, আমাদের সম্পদ যেহেতু মানুষের অন্য তেমন কিছু নেই, সেটাকে করতে পারলে, আচ্ছা সেটা অনেক বড় কথা, অনেক সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু এখানে আমি যেটা মনে করি সেটা হলো যে আমি লিখেছিও এই প্রধানমন্ত্রীর সফরের উপরে। প্রথমত হলো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইউরোপে তো এক দেশ থেকে আরেক দেশের ট্রেন চলে যায়, তাতে করে তো কোনো সমস্যা হয় না। আমি পুরোপুরি এগ্রি করি। আমি নিজেও ইউরোপে প্রচুর ভ্রমণ করেছি। আমি ইউরোপে পোস্টিংয়ে ছিলাম না কখনো, কিন্তু ট্রেনিংয়ে গিয়েছিলাম 1.5 বছরের জন্য, প্লাস বেড়াতে গেছি। 1.5 বছর সময় কম নয়, ছিলেন সেই অর্থে। তখন কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা লাগতো। এনিওয়ে, আমি নেদারল্যান্ডসে গেছি ভিসা নিয়ে, ইউনিয়ন হওয়ার আগে, এটা অনেক আগে, আমি 83 সনে ছিলাম, তো 83-84। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি পরিস্থিতিতে সেখানে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন চলে যায়। ইনফ্যাক্ট ট্রেন কোম্পানিগুলি ট্রেন চালায় এবং ওই লাইনের ভাড়া দিয়ে দেয় বিভিন্ন সরকারকে, সেগুলি অটোমেটিক্যালি হয়ে যায়, তাদের কিছু করা লাগে না, কিন্তু বলাও লাগে না। আমরা কি সেই অবস্থায় পৌঁছতে পেরেছি? আমি যেই ছোট পয়েন্টটাতে আমার লেখাতে আমি উল্লেখ করি সেটা হলো যে দীর্ঘদিন চাকরি করে তো আমি রিটায়ার করেছি। আমার 10 বছরের জুনিয়র যারা, তারা রিটায়ার করে যাচ্ছে এখন। অথচ আমি যখন মিড লেভেলে, তখন থেকে শুনছি যে নেপালে, ভুটানে আমাদের ট্রানজিট হবে ভারতের মধ্য দিয়ে। কোনো অগ্রগতি তো নেই। আপনি যখন বন্ধু যত ঘনিষ্ঠই হোক, আমি কিন্তু ভারতকে তাদের যেগুলি প্রয়োজন সুবিধা সেগুলি দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বন্ধু হোক যাই হোক রেসিপ্রোসিটি লাগবে। তারা 50 বছর আগে, 52 বছর আগে আমাদেরকে হেল্প করেছিল, তার মানে এই না যে তাদের কাছে আমরা আর কোনো কিছু দাবি করতে পারবো না। ভারতীয় একজন লেখক, আমি নামটা ভুলে গেছি, আমার বইয়ে তার রেফারেন্স আমি দিয়েছি, সেটা হলো উনি বলেছেন যে কৃতজ্ঞতা হচ্ছে সবচেয়ে হেভিয়েস্ট ক্রস টু বিয়ার। এই কৃতজ্ঞতার কথা আসলে স্মরণ করা উচিত না। সম্পর্ক দুই দেশের মধ্যে স্বার্থের সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক, এবং ভারত তার স্বার্থেই তার সম্পর্ক কিন্তু বিন্যাস করছে। আমাদেরকেও আমাদের স্বার্থে সম্পর্ক বিন্যাস করতে হবে। অর্থাৎ যখনই আমি কিছু একটা দেবো, তার বিনিময়ে আমার কিছু পেতে হবে।
50 বছর আগে পেয়েছিলাম, খুব ভালো কথা। সেখানে ভারতও যে কিছু পায় নাই তাও কিন্তু না। তো এখন আজকে যখন আমি কোনো ভারতকে কিছু একটা দেওয়াতে দোষের কিছু নেই, আমাকেও পেতে হবে। আমি এই এমওইউগুলি যেগুলি শুরু হয়েছে, কয়েকটা আছে, যেমন ধরুন কি থেকে রাজশাহী থেকে ট্রেন যাবে, এগুলি তো কোনো বড় ব্যাপার না। ট্রেন যাতায়াত কিছু আছে, রাজশাহী থেকে ট্রেন যাবে কলকাতা, বা যে ওই ভিসা সহজ হবে ইয়াদের জন্য, রোগীদের জন্য। তো ভিসা সহজ হবে রোগীদের জন্য, এটা তো বেনিফিট শুধু আমাদের রোগীরা পাবে না, এটা কলকাতার হসপিটালগুলিও পাবে। রেসিপ্রোকাল কিন্তু এটা, কাজেই এটাকে বিরাট সুবিধা আমাদেরকে দেওয়া হচ্ছে। এটা একটা মুশকিল হয় কি, অনেক সময়ই একটা জিনিস যেটা আসলে দুই পক্ষেরই সুবিধা, সেটাকে উপস্থাপন করা হয় যেন আমাদেরকে একটা ফেভার করা হচ্ছে। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, প্রায়ই বলা হয় এই বর্ডার এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেটা বর্ডার এগ্রিমেন্ট তো আমি 1974 সালে করে দিয়েছি। ভারত 40 বছর লাগিয়েছে সেটার তাদের অংশটুকু পূরণ করতে, এবং তাও এক্স্যাক্টলি হয় না। আমাদের কিন্তু সামান্য একটু ছাড় দিতে হয়েছে, এরপর যত সামান্যই হোক, আমি খুব অন্যায় দেখি না তাতে, কিন্তু ছাড় কিন্তু দিতে হয়েছে। সেটাকে এমন একভাবে উপস্থাপন করা হয় যেন এটা বাংলাদেশের ইস্যু, সেটা বাংলাদেশকে এটা দেওয়া হয়েছে। এই অ্যাটিটিউড থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। মানে আমাদের বলতে আমি বলছি যে আমাদের যে এস্টাবলিশমেন্ট, তার এই অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে হবে। 1, 2 হচ্ছে যে অবশ্যই রেসিপ্রোকাল হতে হবে। তাদের স্বার্থ আমরা দেখব, আমাদের স্বার্থ তাদেরকে দেখতে হবে। আরেকটা প্রশ্ন, জাস্ট আপনার মতামত নিয়ে আমি মিস্টার স্বপনের কাছে, যে সমুদ্র কেন্দ্রিক একটা ভাবনা এখানে এস্টাবলিশ করা হচ্ছে, যেটা আমার কাছে অনেকখানি মনে হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যে কনসেপ্ট, সেখান থেকে বেরিয়ে এবং সেখানে ভারতীয় একটা উদ্যোগ, তার সঙ্গে বাংলাদেশ থাকুক, সেরকম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করা হচ্ছে। ওকে, এটার সাথে এক লাইন তাহলে আমি প্রথমে অ্যাড করে নিই, সেটা হলো যে আমাদের সমুদ্র সীমা কিন্তু আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয়নি। অনেক সময় এটা মানে ভারতের সাথে আলোচনার মাধ্যমে করা হয়েছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়। অ্যাবসলিউটলি আরবিট্রেশনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে হয়েছে, যে অ্যাওয়ার্ড দিয়েছে আমরা সেটা গ্রহণ করেছি। আমাদের অ্যাওয়ার্ডটা আমাদের পছন্দ হয়েছে, ভারতীয়দের পছন্দ হয় নাই, এটাও আমি জানি, কিন্তু সেটা তো আমি কিছু করিনি সেখানে। কোর্ট যেটা দিয়েছে মিয়ানমারের সাথে আমাদেরকে যেটা দিয়েছে, আমরা সেটাকে বিরাট সমুদ্র বিজয় বলার চেষ্টা করছি। আমি জানি যে এটা এমন কিছু সমুদ্র বিজয় না, যেটুকু আমাদের মিনিমাম পাওনা ছিল এবং ইকুইটি মিনিমাম যেটুকু করে সেটুকুই জুডিশিয়াল প্রসেসে আমাদেরকে দিয়েছে, এবং সেটাতে আমরা আপত্তি করার কোনো সুযোগ নেই। কাজে এটা হলো এরকম। আর সমুদ্রের ব্যাপারে কোঅপারেশন অবশ্যই হতে পারে। ধরুন এই যে আপনার বাবুল মান্ডবের কাছে যে আপনার ওই সোমালিয়ান জলদস্যুদের ব্যাপার ছিল, সেটা তো সবাই মিলেই এক ধরনের সমাধান করা হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সমাধান যৌথভাবেই করতে হবে, সেটা ঠিক। কিন্তু এর মধ্যে কিছু সমস্যা কিন্তু আছে, যেটা আমি উল্লেখ করেছি আমার এক লেখায়, কিন্তু সেটা কিন্তু কোনো জবাব আমি এখন পর্যন্ত পাইনি। সেটা হলো যে এই যে আপনার রাডার সিস্টেমের যে ব্যাপারটা আছে, রাডার সিস্টেমের ব্যাপারটাতে কিন্তু আমি ভারতীয় পত্রিকা থেকে কিন্তু আমার ধারণাটা নিয়েছি। তাতে এমন একটা আবহ এসেছে যে ভারতের জন্য এটা বিরাট সুবিধা হলো এটা, এবং চীনাদের কোনো মুভমেন্ট যদি থাকে সেটা তারা এর মাধ্যমে জানতে পারবে। এই কথাটা আমার কাছে কিন্তু বিপজ্জনক মনে হয়। আমাকে কিন্তু বৈশ্বিক যে সংঘাত সৃষ্টি হচ্ছে, এবং এটা তো বাড়ছে বই কমছে না, সেখানে কিন্তু আমাকে পর্তুগালের ভূমিকা নিতে হবে। আমি কিন্তু এমন অবস্থানে নেই যে চীন আর ভারতের মধ্যে আমি এক পক্ষ নেব, এটা কিন্তু আমার সেই সুযোগ নেই। তাহলে আমার সমূহ ক্ষতির সম্ভাবনা থাকবে। কাজেই সেক্ষেত্রে আমার এখানে ভারতকে এমন কিছু করতে দেওয়া যাবে না, বা চীনকে এমন কিছু করতে দেওয়া যাবে না যাতে করে তাদের পরস্পরের ক্ষতি হয়। সেটাতে আমার ভূমিকা রাখা চলবে না। যে এই জিনিসটাতে কিন্তু আমি খুব একটু অরিড যে এটা কেন এই অবস্থায় গেল। স্বপন জি, আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল এর আগে, আমি আপনার প্রশ্ন না সেই প্রশ্নটা করেছিলাম যে আপনারা আসলে ভারত সম্পর্কে, হ্যাঁ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র বা এই যে সুস্পষ্ট আপনাদের অবস্থানটা আসলে কি? আমি রোহিত ভাইয়ের কথার সূত্র ধরেই বলতে পারি যে এই চাওয়াটা যেটা উনি বলছেন, যে আমাদের একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর্তুগাল যেমন এক ধরনের বিশ্বযুদ্ধের কালীন সময়েও এক ধরনের নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে, যুদ্ধ থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে পেরেছে, নীতিগতভাবে আমাদের এই অঞ্চলে এখন যে পরিমাণ উত্তেজনা বৃদ্ধি লাভ করছে, বিশেষ করে
ইন্দো প্যাসিফিক স্টাডিজ অনুযায়ী এটাকে লিড করার জন্য এখানকার প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ধরনের পরিকল্পনা, এবং সম্ভবত আমি যতটুকু রবার্ট ডি ক্যাপলান নামে একজন ভদ্রলোক, পেন্টাগনের উনি একজন বিশেষজ্ঞ, ওনার একটা বই পড়ছিলাম মনসুন, এবং সে বারবারই উনি বোঝানোর চেষ্টা করছিলেন যে ভবিষ্যতের সম্ভাব্য বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু হবে এই অঞ্চলটা। ফলে এরকম একটা সম্ভাবনার বিষয়ে যেহেতু অন্যান্য বিশেষজ্ঞরাও যদি একমত পোষণ করে, এবং সেই বিবেচনায় যেহেতু ভারত মহাসাগরের পাশে বঙ্গোপসাগরের উপকূলীয় রাষ্ট্র আমরা, আমার 50 কিলোমিটার দূরে চীন, এবং আমার অপরিবর্তনীয় প্রতিবেশী হচ্ছে ভারত, আবার এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে তার আধুনিক প্রযুক্তিগত ক্ষমতার মধ্য দিয়েই কিন্তু একটা সার্বক্ষণিক উপস্থিতি তার আছে, আপনার নেভিগেশন সিস্টেম তো আছেই। এরকম পরিস্থিতিতে আমাদের নীতিগতভাবে আমরা এই ধরনের সংঘাত থেকে নিজেদেরকে দূরে রাখাটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যটা মাথায় রেখে আবার যখন খুব নিকটতম প্রতিবেশী ভারত যখন এই রকম চুক্তি একের পর এক ক্ষমতাসীন ফ্যাসিস্টদের সঙ্গে করে, এবং দেশে এই ব্যাপারে যে জনগণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, এবং সেই ক্ষোভ বিক্ষোভকে প্রকৃত অর্থেই প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব, ফলে আমাদেরকে বিএনপির মতো দল ক্ষমতায় ছিলাম, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে আমরা আহ্বান করছি যে তাদের চাহিদা অনুযায়ী একটা অবাধ নির্বাচন হলে আমরা আবারও ক্ষমতায় যাব, এবং সেখানেও গিয়ে আমাদেরকে একদিকে যেমন আপনার এরকম একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে, বিশেষ করে সম্ভাব্য এই উত্তেজনার বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা অবস্থায় কেন্দ্রের পাশে থাকার কারণে, অপরদিকে ভারতের যে একতরফা এই উত্তেজনার অংশীদার হিসাবে সেই যেমন একতরফা বাংলাদেশকেই যে একটা বাফার স্টেট হিসাবে সে ব্যবহার করতে চায়, তার পশ্চাৎভূমি হিসেবে সে ব্যবহার করতে চায়, সে তার প্রক্সি ওয়ারের কারণে ব্যবহার করতে চায়। প্রতিটি চুক্তির মধ্যে কিন্তু তাই। দেখুন যে করিডোরটা করা হচ্ছে, এখানে কী ধরনের যাত্রী এবং কী ধরনের পণ্য পরিবহন করা হবে সে বিষয়ে কিন্তু নানান রকম কথা গণমাধ্যমে বলেছে, এবং সঙ্গত কারণেই কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করা হবে, বাংলাদেশের বর্তমান যে দুর্বল রেল অবকাঠামো এটাকেই কিন্তু ব্যবহার করা হবে। আমি টাকা পয়সার আলাপে গেলামই না যে এখানে যে পরিমাণ ডেপ্রিসিয়েশন হবে সেটা প্রপারলি ভ্যালুড হয়েছে কিনা, অ্যাসেসড হয়েছে কিনা, এবং সেই পরিমাণ আমরা পাবো কিনা। আমি শুধুমাত্র নিরাপত্তার দিকটিতে থাকলাম। ফলে তার নিরাপত্তার কারণে তাই সে তার প্রায় 1300 কিলোমিটারের মতো পথ সে কমিয়ে আনতে পারছে, এবং পুরো ব্যাপারটাই ইন্ডিয়ান রেল সিস্টেমের একটা ইনক্লুশন, এক্সটেনশন, কিন্তু ব্যবহার হচ্ছে কিন্তু সম্পূর্ণই আমার ভূখণ্ড। এবং এত বছর যেভাবে রেল চলেছে তা নয়, সরাসরি কিন্তু তারা ঢুকবে, সরাসরি তারা চলে যাবে, এবং এখানকার এই রেলের মধ্যে কি কি থাকবে না থাকবে তার সবটার দায় দায়িত্ব কিন্তু তাদের, কিন্তু ব্যবহৃত হবে কিন্তু আমার ভূমি। তো কোনো কারণে আমি যদি ওনারা তো নীতি নির্ধারণের সময় বহুদিন থেকে জড়িত ছিলেন, এরকম পরিস্থিতিতে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যে কোনো ঘটনা দুর্ঘটনার জন্য যে প্রাথমিক যে খেসারত সেটা তো আমাকেই দিতে হবে, অথবা তার জন্য অন্যান্য যে অংশীদার যদি কেউ ক্ষুব্ধ হয় তার শত্রুতে পরিণত হতে হবে আমাকেই। তার মানে এখানে খুব পরিষ্কারভাবেই কিন্তু আমাদের মতো দেশের অর্থনীতি, আমাদের দেশের জনসংখ্যা, আমাদের দেশের বৈশ্বিক মানদণ্ডে আমাদের যে অবস্থান, সেই জায়গা থেকে নিরপেক্ষ থাকার যে বাস্তবসম্মত নীতি, সেখান থেকে যে এই চুক্তিগুলির মধ্য দিয়ে সরে গিয়ে ভারতের একটা স্যাটেলাইট স্টেটে পরিণত করার চেষ্টা চলছে, হ্যাঁ, এবং এটা এমনই একটা রাষ্ট্র যে শুধু নামে স্বাধীন থাকবে কিন্তু শুধুমাত্রই পারপাস সার্ভ করবে ভারতের, এটা তো হতে পারে না। অফকোর্স আমি যদি কাল্পনিকভাবে কথাটা এভাবে চিন্তা করি যে তাহলে আপনারা কি চান, আমরা কেন ভারত সম্পর্কে এই বিষয়গুলি নিয়ে কথা বলার সময় একটা পর্যায়ে গিয়ে থেমে যেতে হচ্ছে, কেন তুমি স্তব্ধ হচ্ছে? কারণ আমরা মনে করি যে সার্ক যে নীতিমালার ভিত্তিতে গঠিত হয়েছিল সেটা ছিল সবচেয়ে সঠিক নীতিমালা, এবং এখনও বিএনপি কিন্তু সার্ক মানে কি? সার্ক মানে হচ্ছে সার্কের সবচেয়ে শক্তিশালী অংশীদার হচ্ছে ভারত, এবং সেটাই কিন্তু আজকে মোদি সাহেব যে কথা বলেন যে নেইবার ফার্স্ট, উনি কিন্তু এটা যদি মিন করতেন তাহলে কিন্তু সার্কই ছিল কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী ফোরাম, কিন্তু এটা যে মিন করেন না তাহলে সেজন্য কিন্তু সার্ককে বরঞ্চ গলা টিপে হত্যা করা হচ্ছে। আবার এভাবেই যদি আমরা ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রের অন্যান্য প্রতিবেশীদেরকে নিয়ে একটি কার্যকরী আঞ্চলিক ফোরাম হিসেবে সার্ককে আমরা কাজে লাগাতে পারতাম, এবং প্রকৃত অর্থে আমাদের ট্রেন যদি দিল্লির ট্রেন যদি ঢুকে বাংলাদেশ হয়ে
আসাম ব্যবহার করতো, কাঠমান্ডু ব্যবহার করতো, ওদিকে থিম্পু ব্যবহার করতে পারতো, হ্যাঁ, এবং এই যে যেটা আমরা ইউরোপের ব্যবহারের ক্ষেত্রে দেখি, এবং সবাই আমরা ব্যবহার করছি, সবাই লাভবান হচ্ছি, সবাই উপকৃত হচ্ছে, এবং উপকারগুলি বন্টন এবং বিনিময় করার জন্য যে আধুনিক পদ্ধতি ব্যবস্থা, সে ব্যাপারে একটা সিস্টেম আমরা বের করে নিলাম। তার মানে কি ভারতের ট্রেন বাংলাদেশকে ব্যবহার করবে বা বাংলাদেশ ভারতের ট্রেনকে অঞ্চলকে ব্যবহার করবে, এ ব্যাপারে কিন্তু আমাদের কোনো নীতিগত আপত্তি নেই। ফলে এটা কিন্তু ভারত বিরোধিতা না, বরঞ্চ ভারত যে শুধুমাত্র বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে, এটা যে কোনো বহুপাক্ষিক চিন্তা না, এটা যে কোনো ট্রেড ক্রিয়েট করে না, এটা যে সাইমেলটেনিয়াসলি সমস্ত স্টেক হোল্ডারদের, সমস্ত অংশীদারদের স্বার্থ উৎপাদন করছে না, এবং সেই স্বার্থগুলির বন্টনের যে একটা গ্রহণযোগ্য ব্যবস্থাপনার মধ্যে যে থাকছে না, বরঞ্চ সে একটা একক কর্তৃত্ব স্থাপন করতে চাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু তার এই দৃষ্টিভঙ্গির কারণে দেখা গিয়েছে যে আপনার মালদ্বীপের নির্বাচনে রিফ্লেক্ট হয়েছে ভারতের এই পররাষ্ট্রনীতিটা সঠিক না বা দৃষ্টিভঙ্গিটা সঠিক না। আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে আমরা মনে করি এ কারণেই ধ্বংস করা হয়েছে, কারণ প্রকৃতার্থেই যদি নির্বাচন ব্যবস্থা প্রাতিষ্ঠানিক থাকতো, অবাধ নির্বাচন হতো, তাহলে ভারতের এই ধরনের যে আগ্রাসী এবং আধিপত্যবাদী যে চিন্তা, তার জবাব কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মানুষ দিত। এবং সে কারণেই বাংলাদেশের নির্বাচন না হওয়ার ব্যাপারে ক্ষমতাসীনদের স্বার্থ হচ্ছে বিনা ম্যান্ডেটে ক্ষমতায় থাকবে, আর ভারতের স্বার্থ হচ্ছে এই ধরনের চুক্তিগুলিকে সে আদায় করে নিতে পারবে। একই জিনিস ভুটান দোকলামের সীমান্ত নিয়ে যখন কথা হয়, তখন সে চীন সহ সে কিন্তু ত্রিপক্ষীয় কথা বলার চেষ্টা করে। ভারত যতই বলুক যেন দ্বিপাক্ষিক হতে হবে, একদিকে বলছেন এইবার ফার্স্ট, আর একদিকে তার প্রত্যেকের সঙ্গে তার দ্বিপাক্ষিক হওয়ার একটা আগ্রহ, যাতে সে বৃহৎ দাদা হিসাবে সেই কথাগুলি করতে পারে। আমি মনে করি ভারতের একটা বড় দেশপ্রেমিক অংশ, তারা কিন্তু এই বিষয়টাকে ভিন্ন চোখে দেখে, এবং সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি থেকে ভারতের এই পররাষ্ট্র নীতি বা এই ধরনের নীতি, এটা যে ভারতের জন্য যে উপকার হবে না, এমন বিশ্লেষণও কিন্তু আমরা ভারতের অনেক বিজ্ঞজনের কাছ থেকে, বিশেষজ্ঞদের কাছ থেকে পেয়েছি। এবং এবারের নির্বাচনেই যে ধরনের শিক্ষা ক্ষমতাসীন বিজেপির হয়েছে, এই শিক্ষাটা আমি মনে করি যে এই ধরনের ভুল দৃষ্টিভঙ্গির প্রতি কিন্তু একটি প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে, এবং এটা কিন্তু দিনকে দিন বাড়বে বলেই মনে হয়। ফলে আমরা যারা এই চুক্তিগুলিকে গোলামি চুক্তি হিসাবে চিহ্নিত করে বিরোধিতা করছি, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য দল, তারা এটাকে যেমন মাথায় রাখছি, তেমনি আমরা এর বিকল্প হিসাবে কিন্তু ভারতকে এখান থেকে বের করে দিতে হবে, এইটুকুই আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে আধুনিক বিশ্ব ব্যবস্থা, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা, আধুনিক রাজনীতি এবং পরস্পর নির্ভরশীলতার যে বাস্তবতা, অনিবার্যতা, সেটার সঙ্গে তাল মিলিয়ে সার্কের চেতনায় এখানে একটি আঞ্চলিক একটা ব্যবস্থাপনাকে দ্রুত পুনরুজ্জীবিত করা হোক, যেখানে আমরা সকলেই, শুধু রেল করিডোর কেন, আকাশ সীমা কেন, স্থল সীমা কেন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র দেশের বন্দরগুলি কেন, আমরা সবাই সবার সুযোগ সুবিধাকে বন্টন করে একটা উন্নত অঞ্চলে পরিণত হতে পারবো। সো মিস্টার হোসেন, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন একসঙ্গে আপনাকে করতে চাই। প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন কিনা সার্কের পুনরুত্থানের আর কোনো সম্ভাবনা আছে? দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ভারত সফর শেষ হলো, বা এই মাসেই তিনি যাচ্ছেন চীন সফরে, এবং এই যে ভারসাম্যের জায়গাটা, সেটা কতখানি একই অবস্থা অব্যাহত থাকবে, সেটা নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন। এই যে সমঝোতা স্মারকগুলো বা তিস্তা প্রকল্প নিয়ে যে অবস্থান ভারত বাংলাদেশ এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে চীন পুরো পরিস্থিতিটাকে কীভাবে দেখবে এবং এই ব্যালেন্স করার প্রক্রিয়াটা অব্যাহত থাকবে কিনা। রোহিঙ্গা ইস্যু একটা বড় সংকট বাংলাদেশের জন্য, অনেকেই মনে করেন যে এটা আর নিষ্পত্তি কখনো হবে না, এটা বাংলাদেশকে হজম করে নিতে হবে। আর কেউ মনে করেন যে এটা কিছুটাও যদি সম্ভব হয়, সেখানে চীনের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না। চীন কতখানি আদৌ সহযোগিতা ভবিষ্যতে করবে, এখন পর্যন্ত সেরকম দৃশ্যমান কিছু না। এবং সম্পর্কের যদি আবার টানাপোড়েন তৈরি হয়, তাহলে এটাকে তারা কতটা তাদের স্বার্থে ব্যবহার করবে, কারণ মিয়ানমারের মধ্যে চীনের ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি। এবং শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বা তার পশ্চিমা মিত্রদের আমরা গত 2-2.5 বছর এক ধরনের তৎপরতা দেখে দিচ্ছি, এখন আবার মনে হচ্ছে যে তারা খানিকটা দূর থেকেই সব কিছু অবজার্ভ করছে, খুব একটা কাছে ঘেঁচবার লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। তো সেখানে তারা কি এই দূর থেকে নিজেরা দেখা, তাদের ভাষায়, কারো ভাষায় অন্যের চোখে দেখা, সেটা অব্যাহত রাখবে, না তারা আসলে যেহেতু এখানে ওই যে ইন্দো প্যাসিফিক বা বে অফ বেঙ্গল এই কেন্দ্রিক তাদের যে ইন্টারেস্টের জায়গা, সেখানে আসলে শেষ পর্যন্ত কি হবে? সো একটু ব্রড এরিয়া
অনেকগুলো প্রশ্ন। আমি খুব সংক্ষেপে প্রত্যেকটাই বলি। সার্কের ব্যাপারে মুচকুন দুবে মারা গেছেন, আমরা খবর পেয়েছি। মুচকুন দুবে একজন মুচকুন দুবে একটা খুব সুন্দর কথা বলেছিলেন। উনি বেশ কয়েক বছর আগে এসেছিলেন ঢাকায়, তখন ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে সার্ক কি আমরা ধরে নেব যে এটা মৃত মারা গেছে, মৃত? উনি বলেছেন হ্যাঁ মনে হচ্ছে মৃত, তবে এখনই কবর দেবেন না, আবার রিজারেক্টেড হতে পারে। তো এই সম্ভাবনাটা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। এখানে একটা কথা খুব সহজভাবে মেনে নেওয়াই ভালো, যে এটা সব কিছু নির্ভর করবে ভারতের উপর। সার্কের যে আজকে যে মরিবান্ড একটা অবস্থা, এটার কারণ কিন্তু ভারত। তারা পাকিস্তানে যাবে না কিছুতেই, কারণ নেক্সট পাকিস্তানের সামিট হওয়ার কথা, তারা পাকিস্তানে যাবে না। এবং জন্ম হয়েছিল তার সম্মতির কারণেই। হ্যাঁ, সম্মতি ছাড়া তো সম্ভব ছিল না। কাজেই ভারত যদি কখনো এটা উপলব্ধি করে যে আসলে সবার সাথেই একসাথে বসে কিছু কিছু বিষয়, এখানে তো বলা আছে যে পাক্ষিক বিষয় আলোচিত হবে না, এটা কিন্তু সার্কেল চার্টারে আছে। অন্ততপক্ষে সামষ্টিক যে ইন্টারেস্টের জায়গাগুলি, সেখানে আলাপ আলোচনা করা যেতে পারে। এটা যদি ভারত কখনো আবার উপলব্ধি করে, এবং ভারত যেহেতু এই অঞ্চলের নেতৃত্ব দিতে চায়, বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেকে দেখতে চায়, তার তো আসলে তার জন্য এটা তো তার জন্য অনেক ভালো কিছু হতে পারতো। এখন ধরুন আমরা তো চেয়েছিলাম যে একটা হেডকোয়ার্টার আমাদের এখানে হোক, যেটা ভুটানে আলটিমেটলি গেছে, কিন্তু যখন ভারত খালি বললো একবার, তখন কিন্তু কেউ আর কোনো আপত্তি করেনি। ভারতের একটা স্ট্যাচার আছে ডেফিনেটলি, যে ভারতের প্রধানমন্ত্রী যখন একটা কথা বলেন একটা মিটিংয়ে, সবাই কিন্তু সেটা চেষ্টা করে মেনে নেওয়ারই, কারণ ভারতের অবস্থান আমরা সবাই জানি। সেটাকে ভারতের এক্সপ্লয়েট করা উচিত ছিল না আমি মনে করি। সার্ককে যে অর্থহীন করে দেওয়া হয়েছে, এতে ভারতের স্বার্থ উদ্ধার হয়েছে বলে আমি মনে করি না। কাজেই সেই হিসেবে কোনো একদিন ভারত যদি এটা উপলব্ধি করে, তাহলে সার্ক আবার পুনরুজ্জীবিত হবে, না হলে হবে না। প্রধানমন্ত্রী ভারত সফরে নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলেছি। আমি বললাম যেটা, সেটা হলো যে রেসিপ্রোসিটি যদি থাকতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। এখন আপনি কানেক্টিভিটি চাইবেন ইউরোপের মতো, আর কাঁটাতারের বেড়া শক্ত করবেন এবং গুলি করে মানুষ মারবেন, এই দুইটা একসাথে চলবে না। একসাথে চলবে না, এটা উপলব্ধি করতে হবে ভারতকে। ভারতের নেতৃবৃন্দের মধ্যে একটা অংশকে নিয়ে মুশকিল হলো, তারা ভাবছে যে তাদেরকে তারা মানে 200 বছর না 700 বছর তারা পরাধীন ছিল, হুইচ ইজ নট কারেক্ট। এবং তারপরে এখন তাদের বিশ্ব দরবারে তাদের স্থান অধিকার করার সময় এসেছে, যেটা উনি বলছিলেন যে আলট্রা ন্যাশনালিজম একটা, যে এটা থেকে ভারতকে ম্যাচুরিটি অর্জন করতে হবে। এটা কিন্তু ইম্যাচুরিটির লক্ষণ। এই যে আলট্রা ন্যাশনালিজম, এত ভারত একটা বিশাল দেশ, বিশাল শক্তি, এটা তো সবাই মেনে নেবে এমনিতেই, কাজে এটা তার ওইভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এটা রেসিপ্রোসিটি প্রয়োজন। যখন এগুলি থাকবে না, তখন এই আপনার এই রেল লাইন নিয়েও তখন আর কেউ কোনো কথা বলবে না। যখন দেখা যাবে যে আসলেই সবাই মিলে এই কাজটা করা হচ্ছে এবং কাউকেই বাধা দেওয়া যাচ্ছে না, বাংলাদেশও যেতে পারছে ভুটানে, নেপালে, প্রয়োজনে পাকিস্তানে, এবং তারা সবাইও চলে আসতে পারছে বাংলাদেশ হয়ে, ভারত ইত্যাদি ইত্যাদি। তো এটা যখন হবে, তখন তার আগে পর্যন্ত ওই যে বললাম যেটা, যে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আমাদের স্বার্থ কোনটাতে আছে, এবং আমাদের স্বার্থ খুব একটা রক্ষিত হয়েছে বলে আমার মনে হচ্ছে না, অন্ততপক্ষে রেল ট্রানজিটের যে বিষয়টা আসছে সেটাতে। চীন সফরে যাবেন, এবং আমার অনুমান যে ভারত সফরে যখন 1-to-1 মিটিং যখন হয়, তখন যদিও এটা চীন সফর নিয়ে কিন্তু ওপেনলি কোনো আলোচনা হয়নি, কিন্তু এটা হতে পারে না যে এটা এই প্রসঙ্গ উচ্চারিত হবে না 1-to-1 মিটিং, অবশ্যই হয়েছে। সেখানে কি কথাবার্তা হয়েছে সেটা তো আমরা জানতে পারবো না, কিন্তু ভারত নিশ্চয়ই তার উদ্বেগের কথা জানিয়েছে, যে কোন কোন বিষয় নিয়ে তার উদ্বেগ আছে ভিসাভি চীন, যেহেতু প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। তো এখন চীন সফরে গিয়ে আমার একটা অনুমান যেটা, সেটা হলো যে ভারতের যে কনসার্নগুলো আছে সেটাকে মাথায় রেখেই চীনের সাথে এগোবেন প্রধানমন্ত্রী। চীনের সাথে আমাদের অনেক স্বার্থ আছে, প্রধানমন্ত্রী সেটা জানেন, এবং তিনি অবশ্যই আমাদের সেই স্বার্থগুলি উদ্ধারের চেষ্টা করবেন। আর্থিক স্বার্থের প্রশ্ন আছে। তিস্তা আমি মনে করি যে চীন বাদ পড়ে যাবে, এবং এটাই হয়তো সবচেয়ে বড় পয়েন্ট ছিল ভারতের, কারণ ভারত ওখানে চায় না। আপনি চীন কিভাবে নেবে মনে করেন? কারণ চীন এটা নিয়ে নির্বাচনের আগ থেকে কথা বলছে। চীন অবশ্যই অসন্তুষ্ট হবে, চীন অবশ্যই অসন্তুষ্ট হবে, কিন্তু আমার একটা বিশ্বাস আছে যে চীন অসন্তুষ্ট হয়েই বাংলাদেশকে একেবারে ঠেলে দেবে তা করবে না, বা যে তুমি যেহেতু তিস্তাতে আমাকে নিয়ে না, কাজে তোমাকে কোনো টাকা পয়সা দেবেন, এটাও হয়তো বলবে না, কারণ টাকা পয়সা দেওয়াতে চীনের স্বার্থ আছে। সোনা দেওয়ার ক্ষেত্রে যা হয়েছে, হ্যাঁ সোনা দেওয়ার ক্ষেত্রে তো তারা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে, তাতে করে তো সব শেষ হয়ে যায় নাই। কিন্তু সোনা দেওয়ার ক্ষেত্রে অনেকে মনে করেন যে আসলে যে চীন অবশ্যই তার নিজের স্বার্থ দেখেছে,
মিয়ানমারে, কিন্তু মিয়ানমারের ব্যাপারে যে বাংলাদেশের পাশে একেবারেই দাঁড়ায় না, তার একটা অন্যতম কারণ ছিল শোনা যায়। এটা অনেকে মনে করেন, এটা সত্য হতে পারে, নাও হতে পারে। তিস্তার ব্যাপারেও চীন সেরকম অসন্তুষ্ট হবে। অসন্তুষ্ট হলেও আমি মনে করি যে তারপরেও সম্পর্ক বজায় রাখবে, কারণ অর্থনৈতিক সম্পর্কে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক যেটা আছে এবং আসছে সামনে, তাতে শুধু বাংলাদেশের স্বার্থ না, চীনেরও স্বার্থ আছে। চীন সেই স্বার্থ জলাঞ্জলি দেবে বলে আমি মনে করি না। ভারসাম্য এক ধরনের তো রক্ষা আমাদেরকে করতে হবেই। আমরা বর্তমান সরকার নিঃসন্দেহে ভারতের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ, এটা চীন জানে, এবং চীন অবশ্যই আশা করে না যে কালকে তার ভারতকে ছেড়ে এই সরকার চীনের দিকে চলে আসবে। রোহিঙ্গা কাজে তারাও বাস্তবতা নিরিখেই কতটুকু ভারসাম্য সম্ভব তারাও জানে। আমার বিশ্বাস একটা মাঝামাঝি অবস্থা সেখানে আসবে। রোহিঙ্গা প্রসঙ্গ আমি তো বললাম যে এটা ঠিক যে রোহিঙ্গা প্রসঙ্গে চীনের সহায়তা করবে, কিন্তু আরেকটা জিনিস যেটা আমি ইনসিস্ট করছি অনেকদিন যাবত, সেটা হলো যে আমাদেরকে অবশ্যই আরাকান আর্মির সাথে একটা সংযোগ স্থাপন করতে হবে। সরাসরি তো অফিসিয়ালি সম্ভব না, সেটা পৃথিবীর কেউ করে নাই, কিন্তু যাদের স্বার্থ আছে তারা কিন্তু প্রত্যেকেই আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে। আরাকান আর্মির সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ইন্ডিয়া ওপেন আপ করার চেষ্টা করছে, আমাদের উচিত তাদের সাথে ওপেন আপ করা। কারণ এমনকি চীন যদি সহায়তা করে, যদি মিয়ানমার এর কেন্দ্রীয় সরকার যেটাই থাকুক আগামীতে, তারা যদি এগ্রিও করে, তারপরেও আরাকান আর্মির সম্মতি ছাড়া কিন্তু আপনি এদেরকে ফেরত পাঠাতে পারবেন না। আমি এখনও মনে করি না যে এটা ইটস এ ফরগন কনক্লুশন যে তারা আমাদের এখানে থাকবে, এখানে থাকবে না, তারা আলটিমেটলি তাদেরকে যেতে হবে অবশ্যই। আর যুক্তরাষ্ট্রের ব্যাপারে এটা আমার কাছে একটু ডাইসি যে আসলে তারা কতটুকু কী করবে না করবে। তারা সরাসরি হস্তক্ষেপ করবে আমাদের রাজনীতিতে, এটা মনে হয় না। ভারত যেরকম করছে সেরকম তারা করবে না, তবে অবশ্যই তাদের স্বার্থ তারা বজায় রাখার এবং উদ্ধার করার চেষ্টা করবে। মিস্টার জহিরুদ্দিন স্বপন, ক্লোজিং রিমার্কস। না, একটা বিষয় তো সাধারণত আপনার এখানে যতবারই কথা বলতে এসেছি এক ধরনের চিন্তার পার্থক্য মোকাবেলা করতে হয়েছে। তা আমি দীর্ঘদিন থেকেই তহিদ ভাইয়ের তো লেখার সঙ্গে পরিচিত। ওনার আমার মনে হয় না ছাপা হয় এমন কোনো লেখা বাদ পড়েছে, আবার আমি সবসময় পাঠক। তো সেই বিবেচনায় আমি আগে থেকেই জানি যে এই বিষয়ে দৃষ্টিভঙ্গিগতভাবে আমার চিন্তার সঙ্গে বা আমাদের যে বক্তব্য আমরা তার খুব একটা পার্থক্য হবে না, এবং ইতিমধ্যেই উনি সবই বলে ফেলেছেন। আমি ওই জন্য আর খুব একটা আমি নতুন করে বাড়াতে চাই না। করিডোর নিয়ে তো আমরা কথা বলেছি, তিস্তা নিয়েও কম বেশি কথা হয়েছে, এবং আমিও ওনার সঙ্গে একমত যে তিস্তার বিষয়ে ভারত এবং চীনের এই প্রতিযোগিতাতে একটা বর্তমান সরকার এটাকে একটু ইচ্ছা করে উত্তেজনা তৈরি করা হবে, এবং যাতে উভয় পক্ষের মধ্যে দর কষাকষির মধ্যে একটা সুযোগ তৈরি করা যায়, বাট চূড়ান্তভাবে কোনোভাবেই ভারতের বাইরে। কারণ যেখানে আমার তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে কথা বলার কথা, সে বিষয়ে ন্যূনতম কোনো কথা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আবার পুরনো করে নতুন করে কথা বলেছেন, অ্যাজ ইফ যে ভারত তিস্তা চুক্তি করতে পারছে না সেটাকেই প্রমাণ করা। উপরন্তু এখানে আবার নতুন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তিস্তা প্রকল্পে তার অংশগ্রহণ থাকতে হবে, যা বাংলাদেশ ইতিমধ্যেই নীতিগতভাবে স্বীকার করে এসেছে। আপনি বর্ডার এগ্রিমেন্টের কথা বলেছেন, সেই 74 সনে প্রথম সংশোধনী করে যেটা করা হলো সেটা বাস্তবায়ন হয়েছে 40 বছর পরে। তিস্তা চুক্তির কিন্তু সেই একই অবস্থা। এটা কত বছর পরে হবে বলা মুশকিল। 2026-এ গঙ্গা চুক্তি নবায়ন করতে হবে। প্রথম চুক্তি করতেই জাতিসংঘ পর্যন্ত আমাদেরকে যেতে হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ক্ষমতায় ছিলেন। মৌলানা ভাসানী ফারাক্কা মিছিল টিছিল করে দেশে একটা পরিবেশ তৈরি করে শেষ পর্যন্ত জাতিসংঘকে দিয়ে সমাধান করতে হয়েছে। সীমান্তের সীমানা জাতিসংঘের মাধ্যমে, আপনার আদালতের মাধ্যমে করতে হয়েছে। মিয়ানমারের সঙ্গেও তাই। ফলে দেখা গিয়েছে এ পর্যন্ত যতটুকু যা আমরা কখনো কখনো পেয়েছি, যাও আবার ধারাবাহিকতা রাখতে পারিনি, সবটাই কিন্তু একটা জোর জবরদস্তির মধ্যে। আমরা তুলনামূলকভাবে একটা ছোট প্রতিবেশী, অথচ আমাদের ন্যায্য পাওনাগুলিও তাদের কাছ থেকে যদি এভাবে বারবার আদায় করতে হয়, এটা দিয়ে ভারত প্রমাণিত হয় যে ভারত এই অঞ্চলে তার যে ন্যাচারাল লিডারশিপ, এটাকে সে নিজেই বোঝে না। আমরা তুলনামূলকভাবে ছোট দেশের নাগরিক হতে পারি, কিন্তু একথা তো কোথাও লেখা নেই যে বিষয়গুলিকে আমরা এই সামগ্রিকভাবে এই অঞ্চলের স্বার্থ, সে কারণে আমরা কম বুঝবো, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব এটা খুবই পরিষ্কার যে এই অঞ্চলের প্রত্যেকটি দেশের স্বার্থ ন্যায্যভাবে যদি আদায় করতে হয়, তাহলে ভারত যেমন একটি ন্যাচারাল লিডার, এবং সেটা সবার আগে ভারতকেই বুঝতে হবে। সে বরঞ্চ সবসময় একটা ইম্পোজ করতে যায়, একটা আধিপত্য প্রকাশ করতে যায়, যার জন্য আপনার মৈজু মালদ্বীপে এই স্লোগান পর্যন্ত সেখানে উঠলো, ইন্ডিয়া আউট। এটা কত বড় একটা ব্যর্থতা।
তো তিস্তার ব্যাপারে এই পরিস্থিতিটার কথা আমরা জানি। আমরা জানি যে আমাদের এখানে যৌথ স্যাটেলাইট তৈরি করার চুক্তি করে আসছেন। এবার যে স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইটেরই যারা বিশেষজ্ঞ তারাও জানেন, আমি ওনাদের কাছ থেকে ওনাদের লেখাটাকা পড়ে যতটুকু বুঝলাম, এর কোনো ধরনেরই কোনো ইউটিলিটি আমাদের এখানে নাই। আপনি যদি হিসাব করেন, বরঞ্চ প্রতি মাসে এটা ব্যয় করতে একটা বড় অঙ্কের টাকার পরিমাণটা আমার খেয়াল নেই। একজন বিশেষজ্ঞ নেদারল্যান্ডে থাকেন, ওনার একটা বড় লেখা পড়লাম। কেবলমাত্রই একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট নামটা বলার জন্য, এবং এটা উদীয়মান তরুণদের মধ্যে যেহেতু এই সমস্ত টার্মের একটা ইম্প্যাক্ট আছে, হ্যাঁ, ওই ধরনের কথাবার্তা বলার জন্য করা হচ্ছে। আবার সেখানে একটা যৌথ স্যাটেলাইট, এবারে যৌথ স্যাটেলাইট ওই পরিমাণ নিষ্ক্রিয় স্যাটেলাইট হবে না। আসলে যদি যৌথ স্যাটেলাইট হয় তাহলে বলতে হবে যে ইনফ্যাক্ট তার লায়ন পার্টনার হিসাবে কিন্তু এই যৌথ স্যাটেলাইটের সমস্ত ক্ষমতার ব্যবহার চলে যাবে। তার মানে আমার কিন্তু কোনো মানে রাষ্ট্রের যে গোপনীয়তা বলতে তা আমি একদম আনুষ্ঠানিকভাবে কিন্তু তুলে দেওয়া হবে যৌথ স্যাটেলাইটের মাধ্যমে। প্রতিরক্ষা সামরিক সহযোগিতার যে চুক্তিগুলি, সেখানেও খেয়াল করতে হবে যে একটা দেশের প্রতিরক্ষা সামরিক সহযোগিতার নামে যদি এভাবে আপনার প্রবেশের সুযোগ দেওয়া হয়, এভাবে নিয়ন্ত্রণ দেওয়া হয়, তাহলে বাকি থাকলোটা কোথায়? আকাশ বাকি থাকলো না যৌথ স্যাটেলাইটের নামে। আপনার সমুদ্র গবেষণার নামে আমি আমার সমুদ্র, অথচ সমুদ্র আমাকে যুদ্ধ করে আনতে হয়েছে, অথচ সেই সমুদ্রের সম্পদ এখন আমি গবেষণার নামে তাকে আমি দিতে চাচ্ছি। রেলপথ তো আমি তার এক্সটেনশন করে দিচ্ছি, ইন্ডিয়ান রেলের এক্সটেনশন করে দিচ্ছি। সড়ক তো তৈরি হয়েছে, নদী ট্রানজিট হিসাবে তো আমার এখানকার বড় বড় বন্দরগুলো তো করছেই, এমনকি আসা, ওটা কি নাম, ওই যে ইয়েতে যায় যেটা আশুগঞ্জ, হ্যাঁ, এই সমস্ত যোগাযোগগুলি কিন্তু তারা একতরফা ব্যবহার করছে। তো ফলে আমার সর্বশেষ মন্তব্যটা হচ্ছে এই যে SAARC হচ্ছে একমাত্র সমাধান। এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুব সঠিক সময় সঠিক কথা বলেছেন, এবং তৎকালীন ভারতের নেতৃত্ব তৎকালীন অত্যন্ত প্রজ্ঞাবান বলেই কিন্তু শহীদ জিয়ার এই উদ্যোগকে তারা মেনে নিয়েছেন। এবং এমনকি 2002 অথবা 2003-এ এই কারণেই SAARC আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটা মরণোত্তর পুরস্কার দিয়েছিল, এবং ওনার সন্তান হিসাবে এখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান SAARC-এর সেই আনুষ্ঠানিক মরণোত্তর পুরস্কার গ্রহণ করেছিলেন ঢাকাতে সর্বশেষ যে তখন যে SAARC সম্মেলনটা হয়েছিল। ফলে আমার সর্বশেষ মন্তব্য হচ্ছে এই যে ভারতের এই ভুল আধিপত্যবাদী নীতির পরিবর্তন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এবং সবার জন্য দায়ী হচ্ছে, সব কিছুর জন্য দায়ী হচ্ছে ক্ষমতাসীন ফ্যাসিবাদ সরকার, ম্যান্ডেটবিহীন এই সরকার, এবং তার বিরুদ্ধে গণ আন্দোলন গণসংগ্রাম করতে হবে। ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ পণ্য বয়কটের কথা বলছে, কেউ কেউ এইটা ওইটা, এগুলি স্বতঃস্ফূর্ততা। অর্থনীতিতে এগুলির কোনো মূল্য তেমন একটা নাই, কারণ পণ্য বিনিময় তো চলবেই। কিন্তু এই সিমটমগুলি দেখে আমরা বুঝি যে মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ ভারতের এই আধিপত্যবাদী নীতির উপরে। আর ক্ষমতাসীন দল এই ক্ষুব্ধতাটা বোঝে বলেই কিন্তু সে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে। এটা বোঝে বলেই কিন্তু সে একটা অবাধ নির্বাচনে সে কখনো অংশগ্রহণ করতে চায় না। ফলে দেশের সমস্ত দেশপ্রেমিক শক্তিকে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে একটা বিশেষভাবে চিহ্নিত করে বহুপাক্ষিক দৃষ্টিভঙ্গির আলোকে SAARC-কে বেসিস ধরে আমরা একটা সমাধানের পথ খুঁজতে পারি। এবং আমি বিশ্বাস করি ভারতের বিবেকবান রাজনীতিবিদরা, ভারতের বিবেকবান বিশেষজ্ঞরা এবং ভারতের বিবেকবান মানুষরা তারা এটাকেই মনে করবে যে এরকম একটি সুস্থ আঞ্চলিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থাপনা তৈরি করতে পারলেই ভারতের একটা ন্যাচারাল লিডারশিপ তৈরি হবে। এর বাইরে ভারত যত বেশি ভুল করবে তার পরিণতি মালদ্বীপে তার যে পরিণতি হয়েছে তাই হবে। আমার শুধু একটি বক্তব্য দিয়ে আমি আমার কথা শেষ করছি, সেটা হলো যে আমরা চাই যে এখানে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি হোক সম্পর্কের, সুস্থ পরিবেশ সৃষ্টি হোক সম্পর্কে, যেখানে পারস্পরিক স্বার্থগুলি বিবেচনায় নেওয়া হবে, এবং মানে ঠিক ওই কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না কোনো দেশ। ন্যায়পরায়ণতার ভিত্তিতে এমনভাবে এটা করা হবে যাতে করে এই অঞ্চলে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, এবং যে ক্ষোভ কিছু মানুষের মধ্যে থাকতেই পারে, কিন্তু তারপরেও সার্বিকভাবে যেন একটা এমন একটি আঞ্চলিক পরিবেশ সৃষ্টি হয় যেটাতে সব দেশগুলি এগোতে পারে। কারণ আমরা অনেক পিছিয়ে আছি এখনও পৃথিবীর অনেক অঞ্চলের তুলনায়, আমাদের সম্ভাবনা প্রচুর। সেগুলিকে কাজে লাগাতে গেলে আসলে আমাদেরকে একটা অবশ্যই এর চেয়ে বেশি সংবেদনশীল একটি পরিবেশ সৃষ্টি করতে হবে।
এবং সেটার একটা বড় দায়িত্ব আমি মনে করি ভারতের, কারণ ভারত হচ্ছে এখানকার পাইভোটাল পাওয়ার। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জহিরুদ্দিন স্বপন এবং মিস্টার তৌহিদ হোসেন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক আমরা কথা বলছিলাম ভূ রাজনীতি, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এবং বিশেষভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গটা এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিও খানিকটা আলোচনা এসেছে। মিস্টার জহিরুদ্দিন স্বপন কথা বলছিলেন তিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি তার কথা এখানে উদ্ধৃত করতে চান, অন্তত বিভাজিত রাজনীতি যেহেতু এখানে তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের কেউ নেই, কিন্তু পেশাদার কূটনীতিক হিসেবে মিস্টার তৌহিদ হোসেন যে কথাগুলো বলেছেন তার মধ্যে কতগুলো কথা অত্যন্ত প্রণিধানযোগ্য এবং সেটা হচ্ছে যে একটি দেশের সম্পর্ক আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক যখন হবে সেটা কিন্তু স্বার্থের সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক থাকবার কিছু নেই। এখানে গিভ অ্যান্ড টেক থাকতে হবে, মাত্রার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি কাউকে কিছু দেব বিনিময়ে আমি কী পেলাম সেটা কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। এবং তিনি যেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশ একটি কম শক্তিশালী রাষ্ট্র, এই অঞ্চলে তুলনামূলক বিচারে কম শক্তিশালী, কিন্তু বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া দরকার এবং মিস্টার স্বপন এই জায়গায় ভিন্নমত পোষণ করেন। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যেটা বলেন আমিও মাঝে মধ্যে বলবার চেষ্টা করি, তবে তিনি একটু বেশি বলেছেন। আমি মনে করি যে মাঝারি শক্তি হওয়া বাংলাদেশের সম্ভব। বাংলাদেশ দর্শকের সারিতে থাকুক সেটা তিনি চান না, আমরা কেউই চাই না, এবং সেই জায়গায় কাজ করবার যথেষ্ট সুযোগ আছে এবং সম্ভাবনা আছে। যে কারণে আমি বলি যত ক্ষুদ্রই হোক না কেন বাংলাদেশের আসলে প্লেয়ারের ভূমিকায় থাকতে হবে, দর্শক সারিতে থাকবার কোনো সুযোগ বাংলাদেশে নেই এবং সেটা থাকতে গেলে বাংলাদেশ আসলে ক্রমাগত বিপদের মধ্যেই পড়তে থাকবে এবং সেই বিপদ গভীর থেকে গভীরতর হতে থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।